আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আইন আছে বলেই আমরা প্রতিকার পাই এবং কি অন্যায় করলে আমরা কিভাবে প্রতিকার পাবো সে সম্পর্কে আমরা অবগত থাকি এবং আইন হলো আমাদের মুখ্য বিষয় এবং আইনের মাধ্যমেই আমরা বিভিন্নভাবে আদালতে যেয়ে বিচার এবং বিভিন্ন সম্পর্কে আমরা জানতে পারি এবং আইন সম্পর্কে আমরা অনেক অবগত থাকি যে এই অপরাধগুলো করলে আমরা এগুলো থেকে বিচার পাবো এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য বিভিন্নভাবে শাস্তিরও ব্যবস্থা আছে। দর্শক, ঠিক তেমনি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ ও প্রতিকার আইন। এই সম্পর্কে আমাদের সাথে পুরো অনুষ্ঠানে আলোচনায় জুড়ে আছেন মোহাম্মদ হাসিবুল হাসান মিয়া, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আপনার সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন সম্পর্কে। জি, আপনার কাছে প্রথমেই আমার প্রশ্ন হলো যে এই আইনটি কবে প্রচলন হয়েছে এবং আইনের কার্যকারিতা কতটুকু? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ সালে প্রণয়ন করা হয়। প্রকৃতপক্ষে এটি ২০২৩ সালের ৩৬ নং আইন, যেটি মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৩ সালেরই 18 সেপ্টেম্বর তারিখে এটি প্রণয়ন করা হয় এবং ওই তারিখ থেকেই এটিকে কার্যকর হিসেবে গণ্য করা হয় সর্বসাধারণের জন্য। আপনার কাছে পরবর্তী প্রশ্ন হলো আমার, এই আইনটির উদ্দেশ্য কি? আপনি জানেন যে প্রতিটি আইনেরই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। যখন আইন প্রণেতারা আইন প্রণয়ন করেন তখন সর্বসাধারণের প্রশান্তির বিষয়টির দিকে লক্ষ্য রেখেই এবং অপরাধ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়টি কে সামনে রেখেই প্রকৃতপক্ষে আইন প্রণেতারা আইন প্রণয়ন করে থাকেন। এই আইনের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। এই আইনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে র্যাপিড অ্যাকশন, অর্থাৎ ভূমি প্রতিরোধ, যে ভূমি অপরাধ সংক্রান্ত যে অপরাধ রয়েছে এই অপরাধের প্রতিরোধের জন্য দ্রুত অ্যাকশন নেওয়ার জন্যই মূলত এই আইনটি প্রস্তুত করা হয়েছে। আপনার কাছে আমার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমি যতটুকু জানি যে ভূমি সংক্রান্ত যে আইন এগুলো তো দেওয়ানি ম্যাটারে, যে সিভিল ম্যাটারে যে মামলাগুলো হয়, দেওয়ানি একটা আদালতই আছে আলাদা, কিন্তু ওই ক্ষেত্রটা আর আপনি যেটা বলেন ভূমি অপরাধ প্রতিকার যে আইন, এটা কি ওটার সাথে সেম ম্যাটারে মামলা হবে নাকি সম্পূর্ণ আলাদা? ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও একজন আইন বিষয়ের ছাত্র, আপনিও অনেক কিছুই জানেন। আমাদের দেশে একটি দেওয়ানি আইন প্রচলিত আছে, যেটির নাম হচ্ছে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের আইন। প্রকৃতপক্ষে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত এই আইনেই আমরা সাধারণত দেওয়ানি প্রকৃতির মামলায় প্রতিকার পেতাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনটির সামঞ্জস্য রেখেই প্রস্তুত করা হয়েছে, কিন্তু এই আইনটি ডিফারেন্ট পদ্ধতিতে প্রয়োগ করা হবে। সিভিল ম্যাটার, যদিও এখানে সিভিল ম্যাটার আছে, তারপরেও এখানে ক্রিমিনাল ম্যাটারও রয়েছে। এটি প্রকৃতপক্ষে দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি কার্যবিধিতে হলেও এখানে ক্রিমিনাল ম্যাটার সাথে সংযুক্ত রেখে একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করার জন্য এই আইনটি প্রস্তুত এবং প্রণয়ন করা হয়েছে। আপনার কাছে আমার যেটা আরেকটা জানার বিষয়, এই যে আপনি যেটা বললেন যে ক্রিমিনাল ম্যাটারেরও সাথে সংযুক্ত করা হয়েছে, কিন্তু এটা কি আমি ধরে নেব এটা কি ক্রিমিনাল ম্যাটারের মামলা হবে নাকি সিভিল যেটা দেওয়ানি ম্যাটারের মামলাটাই পুরোপুরি কার্যকর হবে? জি, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এটা কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল। আপনি জেনে থাকবেন যে একই ধরনের আরও একটা স্পেশাল ল রয়েছে, যেটি হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১, আমরা যেটাকে সংক্ষেপে এনআই অ্যাক্ট নামে জানি। এটা মানিসুট কিন্তু সিভিল প্রকৃতির মামলা, তারপরেও চেক ডিজঅনারের মামলা কিন্তু এনআই অ্যাক্টে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি কোয়াসি সিভিল কোয়াসি ক্রিমিনাল, অর্থাৎ এখানে সিভিল ম্যাটারের সঙ্গে ক্রিমিনালি অপরাধীদেরকে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে ফৌজদারি অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলোকে নিবারণের জন্য এই আইনটি ক্রিমিনাল হিসাবেও সিভিল এবং ক্রিমিনাল দুটি বিষয় সংযুক্ত রেখে মাথায় রেখে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু ক্লিয়ার হই, এই যে আমরা যেটা আপনাকে একটু আগে কোশ্চেন করলাম
যে দেওয়ানি ম্যাটারে যে মামলাগুলো আমরা করি, যেমন জমি দখল, তারপরে ওই যে যেটাকে বলি আমরা দলিল সংশোধন, আমরা তো এগুলো অবশ্যই সিভিল নেচারের মামলা করতে যাই দেওয়ানি যে কোনো একটা আদালতে তার জুরিডিকশন অনুযায়ী। কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমরা যে দেওয়ানি যে মামলাগুলো করি, দেখা গেল আমাদের ওই যে ভূমি দখল করতেও পারতেছি না, ওই ক্ষেত্রে কি আমি কি যেই কথাটা যে আপনি বললেন যে বেশি দিন তো হয়নি আইনটি 2023 সালের আইন, যে ভূমি প্রতিরোধ, তখন কি আমি কি ওই ম্যাটারেরও একটা মামলা করব, পাশাপাশি কি আপনি যেটা বললেন যে ভূমি প্রতিরোধ, এই ম্যাটারেও কি দুইটা মামলা কি আমি চলমান রাখতে পারবো? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। খুবই দারুণ একটা প্রশ্ন উপস্থাপন করেছেন আপনি। আমরা যদি কোনো ব্যক্তি, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি তার জমি থেকে প্রকৃত মালিক যদি উচ্ছেদ হয়ে থাকে জবরদখলের মাধ্যমে, সেই ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধিতে একটি প্রচলিত বিধান রয়েছে। সেটি হচ্ছে যে আমরা দখল উচ্ছেদের মামলা দায়ের করতে পারি। কিন্তু দেওয়ানি মেটার হিসাবে যদি আমরা দেওয়ানি আদালতে দখল উদ্ধারের জন্য, দখল পুনরুদ্ধারের জন্য কোনো মামলা দায়ের করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনটি আর সেখানে কার্যকর বা বলবৎ থাকছে না। মানে আমি বলতে চাচ্ছি যে, মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যে পূর্বে যদি আমার কোনো এই ম্যাটারের কোনো দেওয়ানি আদালতে মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মানে নতুন যে আইন ভূমি প্রতিরোধ যেটা বললেন যে অপরাধ, সেই আইনে আমি কোনো মামলা করতে পারবো না। স্পেসিফিক্যালি শুধুমাত্র জবরদখলের ক্ষেত্রে যদি আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করে থাকেন, দেওয়ানি মামলা, সেই ক্ষেত্রে আমার আর এই আইনটি প্রয়োগযোগ্য নয়। আরেকটা বিষয় আপনার কাছে জানি যে এই মামলার প্রসিডিউরটা কোথা থেকে শুরু হবে। যেমন আমরা জানি যে ক্রিমিনাল ম্যাটারে যে মামলাগুলো, সেগুলো কিন্তু আমরা থানাতেও করতে পারি, ইভেন কি আদালতেও যেও করতে পারি। মানে এই মামলার ধরনটা কিভাবে শুরু হবে? জি, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন 2023, এই আইনের অধীনে যে মামলা সংক্ষুব্ধ ব্যক্তিরা দায়ের করতে পারবেন, সেটা মূলত থানাতে করা যাবে না। এই আইনটির মামলা আপনি দায়ের করতে পারবেন হচ্ছে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে, অথবা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা প্রদান করা হয়েছে এমন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও আপনি এই মামলাটি দায়ের করতে পারবেন অভিযোগ অথবা আবেদন হিসাবে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেও আপনি এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারবেন। এছাড়াও মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে সকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আছেন, এই সকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেও এই মামলা করতে পারবেন। অর্থাৎ এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর অধীনে আপনি যদি জুডিশিয়াল সেক্টরে মামলা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি দায়ের করতে হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারও আমি মামলা করতে পারবো, এবং মহানগর হলে চিফ মেট্রোপলিটন, মহানগরের বাইরে হলো চিফ জুডিশিয়ালের, মানে যে আদালতকে পাওয়ার দেওয়া হয়েছে সেই আদালতই এই মামলাটা গ্রহণ করতে পারবে। জি জি জি। সেক্ষেত্রে কি ওই যে আপনি যেটাকে বলেন যে সেমি ক্রিমিনাল সিভিল, সেক্ষেত্রে কি আমি কি এই মামলাটি থানায় যেয়ে দায়ের করতে পারবো? ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর অধীনে প্রকৃতপক্ষে থানায় মামলা দায়ের করার কোনো সুযোগ নেই। এটা আপনাকে অবশ্যই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের কাছে মামলা দায়ের করতে হবে। সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট অথবা তার অধস্থনে যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকে তার কাছে মামলা দায়ের করতে পারবেন, অথবা জুডিশিয়াল সেক্টরে আসলে অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করতে হবে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনার সাথে আরও আলোচনা করব। দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন সম্পর্কে। পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথে আলোচনায় আছেন মোহাম্মদ হাসিবুল হাসান মিয়া, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। আপনার সাথে যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম যে মামলাটি যে কোথায় দায়ের করা যাবে, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই মামলার বাদী কে হতে পারে? এই মামলার বাদী প্রকৃতপক্ষে ইন জেনারেল সেন্স আমরা বলতে পারি সংক্ষুব্ধ ব্যক্তি যিনি, তিনিই মামলার বাদী হবে। কিন্তু এখানে আমি আপনাকে পূর্বেই বলেছি যে মামলাটি সেমি ক্রিমিনাল সেমি সিভিল। সেই হিসাবে যদি ভূমির মালিক
তার একনিষ্ঠ কোনো ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করেন মামলা দায়ের করার জন্য বা অভিযোগ দায়ের করার জন্য, সেই ক্ষেত্রে তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিও এই পদক্ষেপটি নিতে পারবে। মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো ব্যক্তি? জি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তো নিতেই পারবেন, এবং তৎসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তির একনিষ্ঠ কোনো ব্যক্তিকে যদি তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন এই সংক্রান্ত ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে মামলা পরিচালনার জন্য, সেই ব্যক্তিও এই আইনে মামলা দায়ের করতে পারবেন। আচ্ছা, আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা বললেন, পাওয়ার অফ অ্যাটর্নি কাদেরকে দিতে পারে? দেখা গেল আপনি যেটা বললেন যে যে ক্ষতিগ্রস্ত সে তো মামলাটা দায়ের করতে যায়, এবং সে পাওয়ার অফ অ্যাটর্নি কি তার ফ্যামিলির কাউকে দিতে পারবে নাকি বাইরের আদার্স কাউকে? দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এক্ষেত্রে শুধুমাত্র মামলা পরিচালনার জন্য একটা ক্ষমতা প্রদান করবেন সংক্ষুব্ধ ব্যক্তি বা ভূমির যে প্রকৃত মালিক, তিনি তার ফ্যামিলির যিনি আছে যারা আছেন তাদের মধ্য থেকেও কাউকে দিতে পারেন, অথবা তিনি যদি কোনো ব্যক্তিকে তার শুভাকাঙ্ক্ষী হিসাবে মনে করেন, তাহলে তার সেই শুভাকাঙ্ক্ষী ব্যক্তিটিকেও তিনি পাওয়ার দিতে পারবেন। মানে সে যাকে মনে করে তাকে দিতে পারবে। জি। আর পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রটা কি, এটা একটু যদি ব্যাখ্যা দিতেন। মানে তাকে যে পাওয়ার দিবে, জি। আমি তো মামলা করলে আমার নাম থাকবে অবশ্যই মামলার বাদী হিসাবে, জি। পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে কিভাবে সে মামলাটা ফাইলিং হবে? আচ্ছা, ধন্যবাদ। আপনি অবগত আছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি প্রকৃতপক্ষে এটার বাংলা হচ্ছে আমমোক্তার। অর্থাৎ আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না, ঠিক তখনই আমি আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিচিতজন, আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তিকে আমি পাওয়ার দিতে পারি মামলা পরিচালনার ক্ষমতাপত্র যেটা। তো এই মামলা পরিচালনার ক্ষমতাপত্র সর্বশেষ যে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে 800 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই মামলা পরিচালনার ক্ষমতাপত্র, অর্থাৎ যে কোনো ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি আপনি করেন না কেন, 800 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি ক্ষমতাটি অর্পণ করতে পারবেন। আর ক্ষমতা যাকে অর্পণ করলাম, এখন এটা কি কোনো যে পরিবর্তনের যে বিষয়টা আসে, দেখা গেল সে অনেক দিন মামলা চালাচ্ছে, এখন সে ইচ্ছুক নয়, মানে যে পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলতেছে, যে মূলবাদী সে না, তাহলে কি সেই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে চেঞ্জ করতে পারবে? জি, অবশ্যই। যদি মূল ব্যক্তি যখন অন্য কাউকে দিয়ে মামলা পরিচালনা করাবেন আমমোক্তার হিসাবে, তখন যদি তিনি ওই ব্যক্তির উপর স্যাটিসফাই না থাকেন, বা ওই যে ব্যক্তিটি মামলাটি পরিচালনা করছেন সেই ব্যক্তি যদি মামলা পরিচালনা করতে অসমর্থ হন কোনো কারণে, সেই ক্ষেত্রে মূল যে ব্যক্তি তিনি অন্য কোনো শুভাকাঙ্ক্ষীকে আরেকটি নতুন করে পাওয়ার প্রদান করে বাদী পরিবর্তনের জন্য বিজ্ঞ বিচারিক আদালতে, অর্থাৎ যে আদালতে মামলাটি চলমান রয়েছে, সেখানে কিন্তু তিনি প্রেয়ার দিয়ে বাদী পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এবার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে মামলার যে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা বললেন যে চেঞ্জ করা যায়, এখন আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই মামলাটা যখন শুরু হলো, প্রথম স্টেজটা কি শুরু হবে ফার্স্ট, যখন ফাইলিং যা শুরু হয়? দেখুন, আমি আপনাকে কিন্তু প্রথমেই বলেছি যে এই মামলাটি আবেদন আকারে দায়ের করা যায়, এবং পিটিশন অর্থাৎ সিআর মামলা হিসাবেও দায়ের করা যায়। তো আমরা আবেদন হিসাবে যদি দায়ের করি, তাহলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করব, সেখানে একটি দরখাস্ত আকারে দায়ের করতে হবে। আর যদি এই একই মামলাটি আমরা কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটি দায়ের করি, সেক্ষেত্রে আপনার সিআর মামলা হিসাবে এটি বিজ্ঞ আদালতের কাছে অ্যাপ্লাই করতে হবে, যে এটি পিটিশন মামলা হিসাবে পরিচালিত হবে। আর মামলাটা যে ফার্স্টে যে দায়ের করলেন, এখন তো মামলাটা তো একজন যে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সে তো মামলাটি আমলে নিল, তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে? ধন্যবাদ আপনাকে খুবই পরিচ্ছন্ন একটি প্রশ্নের জন্য। যদি আমরা বিজ্ঞ নির্বাহী আদালতে কোনো আবেদন করে থাকি, তাহলে বিজ্ঞ নির্বাহী আদালত যেটি করবেন সেটি তিনি দরখাস্তটি আমলে নেবেন। তিনি দরখাস্তটি আমলে নিয়ে তিনি পার্টিকে, মামলার তো অবশ্যই পক্ষ থাকবে, এই পক্ষকে এই বিষয়টি নোটিশের মাধ্যমে অবগত করবেন। নোটিশের মাধ্যমে অবগত করার পর উভয় পক্ষকে ডাকবেন। যদি তিনি হাজির না হন বা কোনো পক্ষ যদি হাজির না হন, তাহলে সেই ক্ষেত্রে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি পরবর্তী যে পরিস্থিতি তিনি দেখতে পাবেন, কাগজপত্রের উপর ভিত্তি করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবেন। এটি গেল নির্বাহী আদালতের বিষয়ে। এবার যদি আপনি আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যেটা আসবে, সিআর মামলা দায়ের করলে যদি বিজ্ঞ আদালত মনে করেন
যে মামলাটিতে পর্যাপ্ত পরিমাণ গ্রহণযোগ্যতা রয়েছে আমলে গ্রহণ করার, তিনি এই মামলাটি আমলে গ্রহণ করবেন। গ্রহণ করে সরাসরি সমন দিয়ে পার্টিকে ডাকতে পারেন অপর পক্ষকে, অথবা আমাদের দেশে প্রচলিত যে বিভিন্ন তদন্তকারী সংস্থা রয়েছে, পুলিশ রয়েছে, পিবিআই রয়েছে, সিআইডি রয়েছে, এদের যে কোনো তদন্ত কর্মকর্তার কাছে তদন্তের জন্য প্রেরণ করতে পারেন। এর পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত প্রতিবেদন দিবেন, সেই প্রতিবেদনের আলোকে কিন্তু একটি আমাদের যে ফৌজদারি কার্যবিধি 1898 রয়েছে, সেখানে যে মামলা একটি ফৌজদারি মামলা পরিচালনার যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়, বিজ্ঞ আদালত কিন্তু ঠিক সেই পদ্ধতিগুলো অনুসরণ করেই এই মামলাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং পরিচালনা করবেন। মানে মামলার ম্যাটার যেটা বললেন যে এভাবে মামলাটা শুরু হবে। জি জি জি। আর সেই ক্ষেত্রে দেখা গেল যে এটা তো আপনি যেটা বললেন যে বাদী পক্ষে, কিন্তু এই মামলা তো আসামি পক্ষ একজন থাকে, এখন তার করণীয় কি থাকবে? আচ্ছা, প্রত্যেকটি মামলায় কিন্তু পক্ষ থাকে। দুটি পক্ষ না হলে কখনো মামলা হয় না। দুটি পক্ষের মাধ্যমে যখন বিভেদের সৃষ্টি হয়, তখনই একটি মামলার উদ্ভব হয়। তো আসামি পক্ষের করণীয় যেটা আমি আগেই আসামি বলবো না, দুঃখিত, অভিযুক্ত ব্যক্তির যে পদক্ষেপ, সেটা হচ্ছে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে যদি তাকে ডেকে থাকেন, সমনের মাধ্যমে যদি বিজ্ঞ আদালতে ডেকে থাকেন, তাহলে সমনে অবশ্যই আপনি জানেন যে সমনে অবশ্যই একটি হাজিরার জন্য ডেট থাকে। ওই নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে এসে তিনি তার যে বক্তব্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, এই অভিযোগ প্রসঙ্গে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো তিনি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে পেশ করবে। তার পরবর্তী যে পদক্ষেপ যে বললেন যে পেশ করবে, এখানে কি ওরকম কোনো ম্যাটার আছে যে ওই যে ওয়ারেন্ট ইস্যু হলো কিংবা আসামিকে গ্রেপ্তার করলো, এরকম কি কোনো ম্যাটার আছে এই মামলাতে? যেহেতু পূর্বেই আপনাকে বলেছি যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, প্রকৃতপক্ষে এই আইনটি র্যাপিড অ্যাকশনের জন্য প্রস্তুত করা হয়েছে, এবং এখানে ক্রিমিনাল ম্যাটারও কিন্তু রয়েছে, এবং এখানে সর্বোচ্চ কিন্তু 7 বছরের কারাদণ্ডের একটি বিষয় রয়েছে। সুতরাং অবশ্যই আপনার অপরপক্ষ অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে অবশ্যই তাকে জামিন নিতে হবে, জামিনের জন্য আবেদন করতে হবে। যদি তিনি যথা সময়ে বিজ্ঞ আদালতের নির্ধারিত যে তারিখ, এই তারিখে যদি তিনি উপস্থিত না হন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানার ইস্যুর ব্যাপারে আপনার কাছ থেকে জানি যে এই মামলাটি যে বললেন যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলেই তো তাকে জামিনের যে বিষয়টা চলে আসে, কিন্তু এই মামলাটা কি জামিনযোগ্য? আচ্ছা, এই মামলাটা প্রকৃতপক্ষে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অধীনে যে মামলা হবে, এই মামলাটিকে প্রকৃতপক্ষে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। এটা বেইলেবল অ্যান্ড নন বেইলেবল, অলসো কম্পাউন্ডেবল ইন সাবসেকশনস। এখানে 19 ধারাতে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে এই আইনের 4 এবং 5 ধারা জামিন অযোগ্য, এবং 4 এবং 5 ধারার অধীনে যে অপরাধ সংগঠিত হবে, সেই অপরাধের এগেনস্টে কিন্তু 7 বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে। এই দুইটি ধারা জামিন অযোগ্য। এছাড়া বাকি যে ধারাগুলো রয়েছে, সেই ধারাগুলো কিন্তু জামিনযোগ্য। এই আইনেরই 19 ধারায় এই ব্যাখ্যাটি দেওয়া আছে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আপনি যেটা বলেন যে 4 ও 5 ধারা জামিনযোগ্য, কিন্তু এটা তো তার অপরাধের পরিমাণ অনুযায়ী তার ওই সেকশনে মামলাগুলো হবে। আপনি যেটাকে বললেন যে ভূমি, জি, অপরাধের ভিত্তিতে তো অবশ্যই 4 এবং 5 ধারায় যে সকল অপরাধের বিষয় উল্লেখ করা হয়েছে, অবশ্যই সেই সকল অপরাধ যদি সংগঠিত হয়, যেমন ধরুন যে ভূমি থেকে যদি জবরদখল করে বা জাল-জালিয়াতির মাধ্যমে কোনো কাগজপত্র সৃজন করে, অথবা একজন ভূমি বিক্রি করার পরেও দখল হস্তান্তর না করে অন্যের জমি নিজের বলে এলাকায় প্রকাশ করছে, এ ধরনের অপরাধ যদি করে থাকে, তাহলে সেই অপরাধগুলো 4 এবং 5 ধারা অনুযায়ী কগনিজেবল হবে এবং জামিন অযোগ্য হবে, নন বেলেবল অফেন্স হিসাবে পরিগণিত হবে। সেই ক্ষেত্রে সে কীভাবে এটার জামিন নিবে? যে আপনি যেটা বলেন 4 ও 5 ধারা যদি জামিন অযোগ্য হয়, সেক্ষেত্রটা কি? জি, যদি বিজ্ঞ আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে অপর পক্ষকে সমন প্রদান করে থাকে,
সমন প্রদান করে থাকলে অবশ্যই সমনের তারিখ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে হবে। না হলে তার পরবর্তী স্টেপ আপনি জানেন যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হবে। তো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার আগেই যদি যে সমনের তারিখে সে আসে বিজ্ঞ আদালতে, যদি অভিযুক্ত ব্যক্তি উপস্থিত হয়ে জামিনের আবেদন করে থাকে, তো সেই ক্ষেত্রে তিনি জামিনের আবেদন করলে এটা বিজ্ঞ আদালতের বিবেচনার বিষয়। আপনি জানেন যে বিচার কার্য পরিচালনার সময় বিজ্ঞ আদালত কিন্তু ক্ষমতার কোনো লিমিটেশন থাকে না। যদিও আইনে বলা হচ্ছে নন বেইলেবল, কিন্তু এটা বিজ্ঞ আদালতের নিজস্ব এখতিয়ার পরিগণিত হবে। তিনি চাইলে যদি জামিন দেওয়ার মতো উপযুক্ত তার কাছে মনে হয়, তাহলে তিনি কিন্তু জামিন অযোগ্য ধারাতেও জামিন প্রদান করতে পারেন। মানে ওগুলো যেগুলো বলছেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে দিতে পারে। জি, বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা একান্তই বিজ্ঞ আদালতের বিবেচনার বিষয়। বিজ্ঞ আদালত শুনানি অন্তে যদি মনে করেন, স্যাটিসফাইড হন যে এই অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া সম্ভব, তাহলেই কিন্তু কেবলমাত্র তিনি জামিনে মুক্তি দিতে পারেন। আচ্ছা, এর পরবর্তী যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জামিনের বিষয় যেটা আসলো, এর পরবর্তী তো মামলা তো যেটাকে বলি আমরা ট্রায়ালে গেল, মানে বিচারিক কাজ শুরু হলো। এখন বিচারিক কাজের মধ্যে যে মানে যেটা বলছিলেন যে, কারণ তখন তো দুই পক্ষকে প্রমাণ করতে হবে যে যে সে হয়তো বলবে যে সে অপরাধটা করেনি, আর বাদীপক্ষ হয়তো বলবে যে সে অপরাধ করেছে। এই প্রমাণের ভিত্তিতে মামলাটা কি ফলাফল আসতে পারে? জি, ধন্যবাদ। একটি মামলা যখন দায়ের হয়, তখন সেই মামলার চূড়ান্ত সমাধান হচ্ছে রায়, অলসো দ্য এক্সিকিউশন অফ দ্য জাজমেন্ট। আপনি একটি মামলা যখন দায়ের করবেন, তখন প্রি ট্রায়াল স্টেজ থাকে, এটার পরবর্তীতে আবার ট্রায়াল স্টেজে যায়। ট্রায়াল শেষ হলে আফটার ট্রায়াল জাজমেন্ট হয়। এবং যেহেতু এটি সেমি ক্রিমিনাল সেমি সিভিল, তো এটির কিন্তু এক্সিকিউশন অফ জাজমেন্টের একটা বিষয় থাকে। তো আপনি ভূমি থেকে ধরুন, সাপোজ আপনি ভূমি থেকে উচ্ছেদ হয়েছেন, তো আপনার ভূমিটি ফেরত পাওয়ার জন্য আপনি মামলা দায়ের করেছেন। তো ট্রায়াল স্টেজে গিয়ে আপনাকে অবশ্যই সেই ভূমি সংক্রান্ত যে কাগজপত্র তথা দলিল থাকতে হবে, আপনার রেকর্ড থাকতে হবে, নামজারি থাকতে হবে, সর্বশেষ খাজনা খারিজ থাকতে হবে। এগুলোর মাধ্যমে এবং পারিপার্শ্বিক কিছু সাক্ষী, এখানে কিন্তু ডকুমেন্টারি, এই মামলার ক্ষেত্রে ডকুমেন্টারি এভিডেন্স সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে ট্রায়াল স্টেজে এসে। তো ডকুমেন্টারি এভিডেন্স এর ভিত্তিতেই এছাড়াও আপনি পারিপার্শ্বিক সাক্ষীও কিন্তু রাখতে পারেন যে আসলে সে কি তাকে উচ্ছেদ করেছে। মানে যেটাকে বলে যে আমাদের প্রতিবেশী যেগুলো থাকে তাদেরকে আমি সাক্ষী রাখতে পারি। মানে আমার জমিটা যে জায়গায়, জমির আশেপাশে যারা বসবাস করে, জি, তাদেরকেও আপনি এই মোকদ্দমায় সাক্ষী হিসাবে রাখতে পারবেন। তাদের সরাসরি যারা প্রত্যক্ষদর্শী আছে, আই উইটনেস, তারা তাদের সাক্ষ্য প্রদানের মাধ্যমে এই মামলাটা প্রমাণ করবেন। যদি প্রমাণ করতে সক্ষম হন বাদীপক্ষ, তাহলে বিজ্ঞ আদালত এটির একটি জাজমেন্ট অবশ্যই দিবেন। একটি মামলার চূড়ান্ত সমাধান হচ্ছে তার জাজমেন্ট অ্যান্ড এক্সিকিউশন অফ জাজমেন্ট। তো জাজমেন্ট প্রদান করার পর এই মামলায় দোষী সাব্যস্ত যদি হয় অভিযুক্ত, তাহলে তাকে শাস্তি প্রদান করবেন। এবং ভূমিটি যদি তিনি জবরদখলের কবলে পড়ে থাকেন, তাহলে এই ভূমিটির কী হবে? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আমি মামলা করলাম, ঠিক আছে, তাকে অপরাধী সাব্যস্ত করলাম, তাকে কারাদণ্ড দিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমি যে জবরদখল হয়েছি সেটির কী হবে? এই জন্য এই আইনেও কিন্তু এক্সিকিউশনের একটি বিষয় রয়ে গেছে। এক্সিকিউশন অফ জাজমেন্ট অর্থাৎ রায়ের কার্যকারিতার জন্য কিন্তু স্থানীয় প্রশাসনকে আমাদের যে বিজ্ঞ বিচারিক আদালত রয়েছেন, সেই বিজ্ঞ বিচারিক আদালত কিন্তু আদেশ প্রদান করতে পারেন, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও এই আদেশটি, আপনি জানেন যে একটি 300 ফৌজদারি কার্যবিধির 386 ধারা অনুযায়ী একটি জাজমেন্ট যখন দিয়ে থাকেন বিচারিক আদালত, সেই জাজমেন্টটি এক্সিকিউট করার জন্য বিভিন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়। যেমন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অথবা চিফ মেট্রোপলিটনের কাছে পাঠানো হয়। একইভাবে এটা এক্সিকিউট করার জন্য তার এই আদেশটা কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে প্রেরণ করে তার আদেশটি কার্যকর করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় এবার আসি আপনার কাছে, যে মামলাটি যে বলেন যে সাজার বিষয়টা, মানে এটা সাজা কত বছর দিতে পারে? মানে দেখা গেল আসামি যদি অভিযুক্ত হয় এই মামলায়, তাকে কত বছরের সাজা দিতে পারে? আচ্ছা,
এই আইনটিতে আমি আপনাকে আগেই বলেছি যে প্রকৃতপক্ষে এই আইনটিকে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য দুটি বিষয়ে কিন্তু ভাগ করা হয়েছে। তো জামিন অযোগ্য ধারা যে বিষয়, সেটি আমি এই আইনটি বিশ্লেষণ বা পড়াশোনা করে যতটুকু জেনেছি যে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 4 এবং 5 ধারায় সর্বোচ্চ 7 বছরের শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং এই 7 বছরের শাস্তি আপনি 4 এবং 5 ধারায় যে 7 বছরের শাস্তি, এটি কিন্তু প্রকৃতপক্ষে জামিন অযোগ্য হিসাবে ধরা হয়েছে, আর বাদবাকি ধারাগুলো জামিনযোগ্য হিসাবে ধরা হয়েছে। আর জামিনযোগ্য যেটা বললেন ধারা, ওই ক্ষেত্রে সাজার কি কোনো বিধান আছে? জামিনযোগ্য যে ধারা, সেই ধারাগুলোতে আপনার অধিকাংশই দেখা গেছে যে 2 বছরের সাজার কথা বলা হয়েছে। 2 বছরের সাজার কথা বলা হয়েছে। আর জামিন অযোগ্য যে ধারা, ওখানে সর্বোচ্চ, এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর। 7 বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানি যে সাজার বিষয়টা যে আসলো, এখন আসামির সাজা হলো এই মামলায়, সেক্ষেত্রে ওই যে বাদী যে মামলা করলো যে ভূমি সংক্রান্তই, সে কি ওই ভূমি যেটা নিয়ে মামলা করেছে সে কি সেটা ফেরত পাবে? আচ্ছা, মানে আসামির সাজা হয়ে গেলে কি সে ওই জমিগুলো কি ফেরত পাবে কি না, সেটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগেই এ বিষয়ে একটু হালকা বলেছিলাম, এখন আমি পরিপূর্ণভাবে পরিষ্কার করছি। এই বিষয়টি প্রকৃতপক্ষে যেহেতু ভূমি সংক্রান্ত অপরাধ নিয়ে এই আইনটি প্রস্তুত করা হয়েছে, তো সেই ক্ষেত্রে যে মামলাটি করবে, অর্থাৎ অভিযোগকারীর মানে চূড়ান্ত উদ্দেশ্য কিন্তু থাকে যে আমি আমার ভূমিটি যাতে ফেরত পাই, তাই না? তো সেই ক্ষেত্রে যখন মামলাটি প্রস্তুত করা হবে এবং এই মামলাটি যখন ট্রায়াল স্টেজ শেষ হবে, তো ট্রায়াল স্টেজ শেষ হলে প্রশাসনিক যে আপনার বিচারিক আদালতের যে রায়, এই রায়টি ফরওয়ার্ড করে নির্বাহী বিভাগের মাধ্যমে অথবা স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে কিন্তু এই রায়টি ফরওয়ার্ড করে রায়টিকে কার্যকর করে অভিযোগকারীর কাছে, যদি তিনি প্রকৃত মালিক হয়ে থাকেন, তার কাছে তার ভূমিটি কিন্তু ফেরত প্রদানের জন্য বিজ্ঞ আদালত আদেশটি ফরওয়ার্ড করতে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় জানি যেটা বললেন যে ভূমি তাকে ফরওয়ার্ড করতে পারবে। এখন এখানে কি আপিলের কোনো কি বিষয় আছে? দেখা গেল যেটা বললেন আপনি, যে যদি সে চায় যে রায় হয়ে গেল মামলা, যদি আসামি যদি চায় তাহলে সে তার ফেরত পাবে, মানে বাদী ফেরত পাবে। এখন এই ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে মামলাগুলোতে দেখি যদি আসামি রিলিফ না পায়, সেক্ষেত্রে কিন্তু তারা উচ্চ আদালতেও আপিল করতে যায়। এই ক্ষেত্রটা কি, এই মামলাটা কি সেম ম্যাটারে কি আমি উচ্চ আদালতে আপিলে যাব? দেখা গেল আমি যেটা পেলাম না, মানে আমার সাজা হয়ে গেল, যে এই ক্ষেত্রটা কি? দেখুন, আইন সবার জন্যই সমান। আইনি প্রতিকার কিন্তু যেভাবে বাদীপক্ষের পাওয়ার অধিকার রয়েছে, তেমনি আইনি সুরক্ষা কিন্তু আসামি পক্ষেরও পাওয়ার একটা অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে রায়ের বিরুদ্ধে যদি বিজ্ঞ আদালত বাদীপক্ষে রায় প্রদান করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আসামিপক্ষ সংক্ষুব্ধ পক্ষের অবশ্যই আপিলের বিষয় রয়েছে। সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারবেন। সেই ক্ষেত্রে আপিলের যে মেটারটা আসবে, সেখানে অ্যাপিল প্রসিডিউর কিন্তু এই আইনে উল্লেখ করা হয়নি। এই আইনে যে বক্তব্যটি দেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের দেশে যে ফৌজদারি কার্যবিধি 1898 রয়েছে, এই ফৌজদারি কার্যবিধির প্রসিডিউর ফলো করে যেমনি এই আইনের অধীনের মামলাগুলো বিচার করা হবে, ঠিক একই পদ্ধতিতে ফৌজদারি কার্যবিধি 1898-তে যে আপিলের পদ্ধতি বর্ণনা করা আছে, ঠিক একইভাবে এই আইনে সংক্ষুব্ধ পক্ষ কিন্তু আপিল দায়ের করতে পারবে। আচ্ছা, মানে এটা দুই পক্ষই পারবে, মানে যে মামলায় হেরে যাবে সে আপিল করতে পারবে, যে সংক্ষুব্ধ হবে জাজমেন্টে তিনি আপিল দায়ের, মানে ম্যাটার হলো সেম। তবে এখানে একটি বিষয় আপনাকে বলে রাখি, আপনার এবং দর্শক শ্রোতাদের অবগতির জন্য, এই আপিলের বিষয়টি, যেহেতু এই মামলাটি কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হবে, আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটি দায়ের করতে হবে। সুতরাং আপনাকে ওই অ্যাপিলের জন্য কিন্তু তার নিচের স্টেজে আসার আর কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই আপার কোর্ট হয়ে যেতে হবে।
আপিলের যে ধারাবাহিক উচ্চ আদালতে যেতে হয়। মানে ধারাবাহিকভাবে আমার যেতে হবে, দেখা গেল এটার উপরে যে আদালত আছে তার কাছে আমাকে আপিল দায়ের করতে পারবে। এক্স্যাক্টলি, সে যদি আমাকে বহাল রাখে তাহলে তার থেকে আমি উপরে করে যাবো, মানে সর্বশেষ আদালত পর্যন্ত আমি যেতে পারবো। সর্বশেষ আদালত পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে যে প্রসিডিউর আছে, এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর অধীনে যত মামলা হবে, ফৌজদারি কার্যবিধির যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী মামলার প্রসিডিউর প্রচলিত হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, এই যে আপিলের ক্ষেত্রটা যে আসলো, আমি ফার্স্টে যে বললাম যে আসামিকে সাজা দিয়ে দিল কিংবা আসামিকে খালাস দিয়ে দিল, সেক্ষেত্রে তো যেটা আপনার বললেন যে ভূমি যেটা সে তো ফেরত পাওয়ার জন্যই করবে, মানে সে যেহেতু পেয়েছে তখন তো সে ভূমিটা ফেরত পাওয়ার জন্যই সে চেষ্টা করবে। সেই ক্ষেত্রটা হলো, আমি আপনার কাছে জানতে চাই যে আপিল যদি না করে, যে এই নির্দিষ্ট যে সময়সীমা থাকে, আপিল যদি সে না করে তাহলে সেই মুহূর্তে কি সে জমিটা কি সব কিছু ফেরত পাবে, নাকি আপিল যদি করে থাকে তাহলে ওটা স্টপ থাকবে? এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ধন্যবাদ। আপনি জানেন যে আইনের ফাঁক ফোকর বলে একটা কথা আছে। তো আমরা যেহেতু আগেই বলেছি যে ফৌজদারি কার্যবিধির অধীনে এই মামলার অ্যাপিলগুলো চলবে। তো সেই ক্ষেত্রে জানেন যে একটি আপিল নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। তো সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রায় যিনি রায় পেয়েছেন, সেই ব্যক্তি কিন্তু তার জমি ফিরিয়ে নেওয়ার জন্য, তিনি যে ভূমি থেকে উচ্ছেদ হয়েছেন তার ভূমিটি ফেরত পাওয়ার জন্য কিন্তু তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। তো এখানেই কিন্তু আইনের একটি যে ফাঁকফোকর বিষয়টি বললাম সেটুকু থেকে যায়। যদি এই আপিল দায়েরের সময়সীমার মধ্যে যদি তিনি তার যে তৎপরতার মাধ্যমে তিনি যদি ভূমিটি ফেরত যদি নিয়েও থাকেন, তাহলে আপিল আদালতে আপিল দায়েরের পর যে বিষয়গুলো রয়েছে, আপিল আদালতের যে এখতিয়ার সমূহ রয়েছে, সেই সকল এখতিয়ার বলে কিন্তু এই ভূমির উপরে আপিল আদালতেরও আদেশ প্রদান করার যে ক্ষমতা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয়েছে, সেই আদেশের মাধ্যমে ভূমিটি কিন্তু আপনার যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার আদেশও বিজ্ঞ আপিল আদালত যদি দেয়, তাহলে সেই আদেশ বলবৎ রাখার জন্য ভূমি যেভাবে ছিল সেভাবেই থাকবে। যদি এই ধরনের কোনো আদেশ না আসে, তাহলে ট্রায়াল কোর্টের আদেশ মোতাবেক যদি ভূমিটি অভিযোগকারী যদি নিয়ে থাকেন নিজের আয়ত্তে, তাহলে তিনি ভোগ দখল করবেন। পরবর্তীতে যদি আপিল আদালত যে আদেশ দেন সেই আদেশ অনুযায়ী কিন্তু পরবর্তী স্টেপগুলো উচ্চ আদালতের আদেশ হিসাবে কার্যকর করা হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে আপিল যদি না করে তাহলে তো সে সব ক্লিয়ার পেয়ে গেল, আর যদি আপিল করে সেক্ষেত্রে ওইটা যেভাবে আছে ওই অবস্থানে থাকবে আপিলের আদেশ না দেওয়া পর্যন্ত। এখন আমি বিষয়টি আপিল আদালতে যে আদেশটা হয় হয়তো এটা বহালও রাখতে পারে, কিংবা সে সেটাকে রায় অন্যরকমভাবেও দিতে পারে, যেমন সেটা আবার চেঞ্জও হতে পারে। তাহলে ওই অবস্থাতেই থাকবে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আপিলের। জি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। একটু পরিষ্কার করে দেই এখানে। আমি যেটা বলেছি যে আপিল দায়ের করার পর আপিল আদালতে আপিল গ্রহণযোগ্যতা একটা শুনানি হয়। তো আপিল গ্রহণযোগ্যতার শুনানি অ্যাট ইন্টারিম টাইম, যদি আপনি দেখেন যে এর মাঝখানে যে মধ্যবর্তী যে আপিলের সময়টা রয়েছে, এই সময়টাতে কিন্তু যিনি জাজমেন্ট পেয়েছেন তার একটা তৎপরতা থাকবে। তো তার তৎপরতার মাধ্যমে যদি তিনি তার ভূমিটি, দখলচ্যুত হওয়া ভূমিটি আবার নিজ দখলে নিয়ে যান, তো সেই ক্ষেত্রে আপিল আদালত যদি আপিলটি গ্রহণ করে তিনি যদি কোনো আদেশ প্রদান করেন যে এই ভূমিটি যে অবস্থায় ছিল আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেই অবস্থাতেই থাকবে, তাহলে কিন্তু নিম্ন আদালতের যে আদেশ, ট্রায়াল কোর্টের যে আদেশ, সেই আদেশটি কিন্তু স্থগিত হয়ে গেল। তখন কিন্তু তিনি আর ভূমিটি তার দখলে রাখতে পারবেন না, যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থাকবে। আর যদি এই আপিল আদালত এই ধরনের কোনো আদেশ না প্রদান করে থাকেন, তাহলে কিন্তু যদি তিনি তার তৎপরতায় তার ভূমিটি তার নিকট ফেরত নিয়ে থাকেন, তাহলে তিনি সেভাবে ভোগ দখল করতে পারবেন। পরবর্তীতে যদি আপিল আদালতের কোনো ভিন্ন ধরনের আদেশ আসে, সেই ক্ষেত্রে ওই ভিন্ন আদেশ বলবৎ হবে। মানে তার আগ পর্যন্ত ওভাবেই থাকবে, আপনি যেভাবে বললেন ওভাবেই প্রসিডিউরটা শেষ হবে। জি, আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনকে। মুভি বাংলা টেলিভিশন এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন যা সত্যিই দর্শক শ্রোতাদের জন্য অত্যন্ত উপকারী। মুভি বাংলা টেলিভিশনের জন্য শুভকামনা রইল। মুভি বাংলা টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। আপনারা এই টেলিভিশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, ভালো ভালো আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই প্রত্যাশায় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে আবারও একই সময়ে দেখা হবে জানতে চাই আইন বিষয়ক অনুষ্ঠান। তো সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।